কম্পিউটার ইঞ্জিনিয়ারের সাথে পশু চিকিৎসক কম্বিনেশনটা দারুণ না বড় আপা? হ্যাঁ রে মহুয়া, আমাদের ঋতুর সাথে দারুণ মানাবে ছেলেটাকে। এত বড় ঘর থেকে ঋতুর জন্য ঘর আসবে আমি তো ভাবতেই পারিনি। ঘর থেকে বড় বোন লিমা ও ছোট বোন মহুয়ার কথা শুনতে পাচ্ছি ঋতু। পরশু সকালে সে বাড়ি ফিরেছে, বিকালে দেখছে তাকে লোকজন দেখতে এসেছে। এখন নাকি আগামীকাল বিয়ে। ঋতু ভাবতেই পারিনি বাবা মা তাকে ভুলিয়ে ভালিয়ে এনে বিয়ে দেবে। অবশ্য তার বিয়ের বয়স হয়ে গিয়েছে। এরকম মধ্যবিত্ত পরিবারে 10 পাস মানেই মেয়ের বয়স অনেক। সেখানে বাবা মা তাকে পড়ালেখার সুযোগ দিয়েছে। সে এখন শেরে বাংলা বিশ্ববিদ্যালয়ে 3য় সেমিস্টারে অধ্যয়নরত। তার বিষয় হচ্ছে ভেটেরারি মেডিসিন অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি। তারা 4 ভাই বোন। তার বড় বোন লিমার বিয়ে হয়ে গেছে 2 বছর আগে। ছোট বোন মহুয়া এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। আর তাদের সবার আদরের ছোট্ট ভাই রিফাত কেবল 4-এ উঠল। তার স্বপ্ন ছিল মেডিকেল, তারপরে কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন হলো। শুরুতে ভেটেরিনারি সম্পর্কে একেবারে জানতো না, সবার কাছে রিভিউ পেয়েছে ভালো সাবজেক্ট। কিন্তু ভর্তি হবার পর বুঝে গেছে যে তাকে রাত দিন পড়তে হবে, কারণ এটাও ডাক্তারের একটা শাখা। এমবিবিএস ডাক্তারেরা মানুষের ডাক্তার, আর সে পশুর ডাক্তার। যাই হোক, কাল যে তার বিয়ে, এ নিয়ে তার যত মাথা ব্যথা। সকাল থেকে বাড়িতে তোড়জোড় চলছে। মেহমানরা সুদূর ঢাকা থেকে আসবে। ঋতুদের বাড়ি রাজশাহীতে। তার বাবা ছোটখাটো ব্যবসা করেন, তাতেই কোনো মতে একটা বাড়ি তুলেছেন। কিন্তু বাড়ির সামনের অংশটা বিশাল সুন্দর, নানা রকম ফুলের গাছে ভর্তি হয়ে আছে। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে বাগান বিলাসটা, সাদা গোলাপি ফুলে ভরে গেছে। কালকের আগে আমি তাদের সম্পর্কে কিছুই জানতাম না, কিন্তু পড়ালেখা নিয়ে খুব চিন্তা হচ্ছিল, তাই মায়ের কাছে গেলাম। গিয়ে তো আমি আশ্চর্য হয়ে গেলাম। তাদের বাড়ি নাকি শেরে বাংলা নগরে, মানে আমার ভার্সিটি থেকে হয়তো সর্বোচ্চ 5 মিনিটের দূরত্ব। আমার মা মূর্খ মানুষ, কিন্তু ছেলে মেয়েদের পড়ালেখা নিয়ে তিনি খুব সচেতন। একবার গ্রামে বিদেশ থেকে এক মোটিভেটর এসেছিলেন, সেখান থেকেই তার পড়ালেখার প্রতি এক অন্য ধরনের আগ্রহ আছে। আমাদের সব ভাই বোনদের তিনি পড়ালেখা করানোর চেষ্টা করেছেন। তোর কি আমাকে মূর্খ মনে হয়? আমি আগেই তোর পড়ালেখার ব্যাপারে তাদের বলেছি। তোকে পড়তে না দিলে আমিও হয়তো বিয়েতে মত দিতাম না। আমাকে পড়ালেখা করতে দেবে কিনা এ কথা জিজ্ঞাসা করতেই আমার মা উক্ত কথাটি বললেন। তারপর থেকে আমি চিন্তামুক্ত। তাদের আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। ঢাকা থেকে রাজশাহীতে আসতে নিম্নে 7 ঘন্টা লাগে। যদি প্রাইভেট কারে আসে তবে সময় কিছুটা বাঁচানো যায়। আমি তো সবসময় বনলতাতে আসা যাওয়া করি, ননস্টপ ট্রেন এটা। দুপুরে উঠলে রাতের দিকে বাড়ি আসা যায়। পাত্র সম্পর্কে এখনো আমি কিছু জানি না, আমার আগ্রহ হয়নি। শুধু এইটুকু জানতাম সে কম্পিউটার ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পাশ করা। কাজী যখন বিয়ে পড়ানো শুরু করলো তখন তার নামটা জানতে পারলাম। তার নাম মেহতাব ধ্রুব। রাতে তাদের খাবার পরিবেশনের সময় একজন লোককে চেনা চেনা মনে হলো, কিন্তু চিনতে পারলাম না। মা বলল তিনি আমার শ্বশুর মশাই। তাদের বিশ্রাম নিতে ভেতরের ঘরগুলোতে পাঠানো হলো। আমার ছোট বোন এক ফাঁকে কানে কানে বলে গেল, মেজো আপা, তোর বর তো নায়ক ফেল। শ্বশুর বাড়ির কারো সাথে আমার এখনো ঠিকভাবে আলাপ হয়নি শাশুড়ি মা ছাড়া। তিনি তার সীতাহার আমার গলায় পরিয়ে দিয়ে গেলেন। এখন সবাই সবার ঘরে বিশ্রাম নিচ্ছে। ছোট ভাই রিফাত লোকটাকে আমার ঘরে রেখে গেল। লোকটার মুখটা দেখি তো আমি থমকে গেলাম। এত গম্ভীর মানুষ বোধহয় আমার কলেজের প্রিন্সিপাল ছিল না। কি বলবো না বলবো ভেবে আমি হাত কাচলাতে শুরু করেছি। তবুও সৌজন্যতার খাতিরে লোকটাকে বসতে বললাম। এটাই আমাদের প্রথম কথা। তোমার নাম কি? গম্ভীর মানব জিজ্ঞাসা করলো। আমিও মুখে মেকি হাসি ফুটিয়ে উত্তর দিলাম, সাদিয়া রহমান ঋতু। সে আর কিছু জিজ্ঞাসা করলো না, চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর আমি বললাম, অনেক ক্লান্ত হয়ে আছেন, ঘুমিয়ে পড়ুন। পাশাপাশি দুজন ঘুমিয়ে আছি। লোকটার নিঃশ্বাসের শব্দও শোনা যায় না। মহুয়ার কথাটাই আসলেই সত্যি। নায়ক? কিন্তু কোন নায়ক? বাংলাদেশের কোনো নায়ককেই আমার পছন্দ না। তাদেরকে কার সাথে তুলনা করব? দেখতে বেশ লম্বা চওড়া, পেটানো শক্তিশালী শরীর, গায়ের রং তামাটে। আমার মনে হয় ছেলেদের জন্য এই রংটাই বেস্ট। হঠাৎ মনে পড়ল, কাল আমাকে এই ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হবে। অবশ্য অনেক আগেই আমি ঘরবাড়ি ছেড়েছি পড়ালেখার উদ্দেশ্যে। এখন স্থায়ীভাবে আমি এ বাড়ির অতিথি হয়ে গেলাম। এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। গাড়িটা কেবল আগারগাঁওয়ে ঢুকলো। আমার মনে হয় এই এলাকার বাতাস ঢাকার মধ্যে সবচেয়ে বেশি বিশুদ্ধ। এলাকাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। হয়তো বেশিরভাগ সরকারি অফিসগুলো এখানে অবস্থিত এজন্যই। আমার তো ভালোই লাগে। যখন প্রথমবার ঢাকায় এলাম তখন থেকে চন্দ্রিমা উদ্যান আমার পছন্দের।
সময় পেলেই বন্ধুদের সাথে এখানে ঘুরতে আসি। বাইরের তুলোর মতো মেঘ, স্বচ্ছ আকাশ, সারি সারি গাছপালা দেখতে দেখতে সকালের কথা মনে পড়ল। মায়ের হাঁক ডাকে ঘুম থেকে উঠেই পাশ ফিরলাম। দেখলাম বর্মশাই রাতে যেভাবে শুয়েছিল এভাবেই শুয়ে আছে। এই লোক কি রোবট? জামা কাপড় ঠিক করে বাইরে বের হতেই মা বলল, দ্রুত চেঞ্জ করে নে, আর জামাইকে উঠা, খাবার খেয়েই তোদের বেরিয়ে পড়তে হবে। বের হওয়ার সময় মা অনেকক্ষণ কান্না করলো। বোনেরাও অনেক কাঁদছিল। আমি নিজেকেও ধরে রাখতে পারিনি, কান্না করেছি অনেক। হঠাৎ দেখলাম গাড়িটা আমার চিরপরিচিত এক বাড়ির মধ্যে ঢুকলো। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। বাড়িটা দেখেই আমার চেনা পরিচিত লোকটার কথা মনে পড়লো, যিনি কিনা আমার শ্বশুর মশাই। এ বাড়ির সামনেই আমার সাথে একদিন পরিচয় হয়েছিল। এবার বাড়িটার কথায় আসি। আমি 2টা টিউশনই করাই। একটা এ রাস্তা ধরেই যেতে হয়। প্রথম এ রাস্তাতে এসেই বাড়িটার উপর আমার চোখ পড়েছিল। এত সুন্দর! বাড়ির নাম প্লেটটা আরো সুন্দর। বাড়ির নাম বৃষ্টি লেখা। ঢাকার বাড়িগুলো তো সাধারণত বিল্ডিং এর মতো হয়, সামনে কোনো ফাঁকা অংশ থাকে না, কিন্তু এ বাড়িটা ব্যতিক্রম। প্রথমে বিশাল বড় একটা বাগান, পরে তারপর বাড়ির দরজা। বিকেলের সোনালি আলো যখন বাড়িটার উপর এসে পড়ে তখন আরো চমৎকার লাগে। দরজার সামনে আসতেই বর্মশাই হনহন করে ভিতরে চলে গেল। শাশুড়ি মা আমার হাতটা ধরে বললেন, এসো মা, ভেতরে এসো। বাড়ির ভিতরে ঢুকে তো আমি অবাক। পুরো বাড়ি ঝকঝকে চকচকে আধুনিক সজ্জায় সজ্জিত। বাড়িটা 3 তলা, নিচতলা ওপরতলা ভাড়া দেওয়া, মাঝের তলায় তারা থাকে। বাড়িটা বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরটা ডুপ্লেক্স। ঋতু, এসো, তোমার আর ধ্রুবর ঘরটা দেখিয়ে দিই। তাড়াতাড়ি গোসল সেরে দুপুরের খাবারটা খেয়ে নাও। এই বলে তড়িগড়ি করে তিনি চলে গেলেন। দুপুরের খাবারটা সবার সাথে একসঙ্গে খেলাম। তখন প্রায় সকলের সাথেই পরিচয় হলো। ছোটখাটো একটা পরিবার। শাশুড়িমার কোনো মেয়ে নেই, 3 ছেলে। বড় ছেলে মেহতাব, ধ্রুব, আর ছোট 2জন যমজ, তারা এবার 7-এ পড়ে। খাবার খেয়ে গোমরামুখ ধ্রুব বেরিয়ে পড়েছে। এইটুকু সময়ে শাশুড়ি মাকে খুব ভালো মতো চিনে গেছি। কথা বলতে তিনি এক্সপার্ট। এইটুকু সময়ে তিনি তার গোষ্ঠীর সমস্ত কাহিনী আমাকে শুনিয়ে দিলেন। কে কেমন তার কথাতে আমি ধারণা পেয়ে গেলাম। যেমন আমার শ্বশুর বাবা খাদ্যরসিক মানুষ, তার সাথে গাছপালা ভালোবাসে। তিনি পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা, কিন্তু চলন বলনে তার শঠাটবাট বোঝা যায় না। আর আমাদের ধ্রুব সাহেব, সে যেন অন্য গ্রহের মানুষ। মুখটাকে সবসময় বাংলার 5-এর মতো করে রাখেন, যেন হাসতে জানে না। কথাও বলে মেপে মেপে। তার নাকি আবার সূচিবায়ুর রোগ আছে, শাশুড়ি মা বললেন। অপরিষ্কার অপরিচ্ছন্নতা তিনি দেখতে পারেন না। শাশুড়ি মা তো বলেই ফেললেন, জানো ঋতু, আমার মনে হয় এই ছেলে হাসপাতালে অদল বদল হয়ে গেছে। না হলে আমার আর তোমার বাবার মতো মানুষের ছেলে এমন কেন হবে বলতো? জানো, তার জন্মের সময় মধু দেওয়া হয়নি, কিন্তু আমি তো 1 চামচ মধু দিয়েছিলাম। আর আমার যমজ দেবর নীরদ আর শরৎ, শয়তানের দাদা কাকে বলে মানুষ তাদের দেখলেই বুঝে যাবে। মাথায় সবসময় দুষ্টু বুদ্ধি কিলবিল করে তাদের। আরে হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেছি। এবারের নাম বৃষ্টি লেখা, তা আমার শাশুড়ির নাম থেকেই করা হয়েছে। শ্বশুর বাবা আবার বউ ভক্ত। এই বিচিত্র মানুষের সাথে সংসার আমার কেমন হয় সেটাই দেখার বিষয়। রাত 8টার দিকে ধ্রুব বাড়িতে ফিরল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভাবছে, বিয়ে তো করে নিলাম, এখন মানিয়ে নিতে পারলেই হয়। সে আবার কারো সাথে সহজে মানিয়ে পারে না। তার বন্ধু বান্ধব হাতে গোনা কয়েকটা। দরজার লক খুলতেই শুনতে পেল নীরজ শরদের কণ্ঠ, সাদিয়া চলে গেলে কেন পা দিয়া। বারবার একই কণ্ঠে 2 ভাই এটাই গেয়ে চলেছে। যখন আসল কাহিনী বুঝতে পারল, ধ্রুব দিল এক জোরে ধমক। কোথাও হয়তো শুনেছেন ঋতুর আসল নাম সাদিয়া। তারপর থেকে তারা শুরু করেছে। ভাইকে তারা জমের মতো ভয় পায়। ভাইয়ের ধমক শুনে দিল তারা দৌড়। ঋতু এতক্ষণে হাফ ছেড়ে বাঁচল। নিজের নামের পিণ্ডি চটকাতে দেখে কলিজাটা শুকিয়ে আধমরা হয়ে গেছিল। শাশুড়িমা নিচতলায় গেছেন সকলকে দাওয়াত দিতে। ছোটখাটো একটা বউ ভাতের অনুষ্ঠান করা হবে। সেই সুযোগে 2 ভাইয়ের শুরু করেছিল। তাদের এত বারণ করছিল ঋতু, তবুও শুনছিল না। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবারগুলো গরম করে দিচ্ছি। ফ্রেশ হয়ে ধ্রুব এসে দেখল টেবিলকে সুন্দরভাবে সাজিয়ে ফেলেছে ঋতু। তার প্লেট গ্লাসগুলো যত্ন করে এগিয়ে দিচ্ছে। তোমরা খেয়েছো? হ্যাঁ, আমরা সকলে খেয়ে নিয়েছি। বাবা খাবার খেয়ে হাঁটতে বের হয়েছেন, আর মা একটু নিচে গেছে। রাতের বেলা যখন বাবার সাথে বসে চা খাচ্ছিলাম, তখন বিয়ের আসল কাহিনী জানলাম। আমি একদিনে রাস্তা দিয়ে হেঁটে টিউশনি পড়াতে যাচ্ছিলাম। আগেই বলেছি এ বাড়িটা আমার অনেক পছন্দের। একদিন বাড়ির সামনে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে গাছগুলো দেখছিলাম,
তখন আমার ভদ্রলোক শ্বশুরমশাই আমাকে খেয়াল করেন। সেদিন তিনি আমাকে আমার নাম জিজ্ঞাসা করেছিলেন। তারপর তো আমি এই বিষয়ে ভুলে গেছি, কিন্তু তিনি থেমে থাকেননি। বিশ্ববিদ্যালয়ে আমার গোষ্ঠীর খোঁজ নিয়ে বিয়ের প্রস্তাব পাঠান। শাশুড়িমা বললেন, অনেক হয়েছে গল্প, এবার ঘুমাতে যাও মা, সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। ঘরে এসে দেখলাম গোমরামুখ ধ্রুব সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। শাশুড়ির মুখে শুনেছি তার একটা আইটি ফার্ম আছে। কয়েকদিন সেখানে যেতে পারিনি বিয়ের ব্যস্ততায়, তাই কাজ জমে আছে। আমাকে দেখে বললেন, ঋতু তুমি ডান দিকে ঘুমিয়ে পড়ো, বাম দিক ছাড়া আমার ঘুম আসে না। শুয়ে শুয়ে ভাবছি, এ কেমন রসকসহীন বর পড়ল আমার কপালে। বিয়ের 2 দিন হতে চলল, এখন পর্যন্ত একটু মধুর সুরে কথা বলেনি। চুমুর তো দূরের কথা, জীবনটাই বৃথা। কিন্তু ঋতু তো জানে না, ধ্রুব মহাশয় চোখ দিয়েই তাকে গিলে খাচ্ছে। ঋতুর পরনে আছে ক্রিম কালারের মতো একটা শাড়ি, যা তার শরীরের সাথে একেবারে ম্যাচ হয়ে গেছে। সে উল্টো দিকে ঘুরে শুয়ে আছে। শাড়ি পরার কারণে তার পেছনের দিকটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ধ্রুবর হাঁসফাঁস লাগছে। এমন সুন্দর বউ ঘরে রেখে কি নিজেকে সাধু সন্ন্যাসী করে রাখা যায়? বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ঝমঝম বৃষ্টির আওয়াজ আসছে। জানালা দিয়ে হুড় হুড় করে বাতাস ঢুকছে। ল্যাপটপটা বন্ধ করে ধ্রুব উঠে দাঁড়ালো জানালা বন্ধ করার জন্য। বিছানার কাছে এসে তার চোখ কপালে উঠল। ঋতু পাশ ফিরে শুয়েছে। শাড়ি সরে তার ভরাট বুক পেট দেখা যাচ্ছে। শাড়িটা হাঁটু অবধি উঠে গেছে। ধ্রুব শরীর ঝাঁকি দিয়ে উঠল। এ তো আস্ত এক আফিম, না খেলেও নেশা ধরে যাচ্ছে। ধ্রুব চট করে পায়ের কাছ থেকে কাঁথাটা নিয়ে ঋতুর শরীর ঢেকে দিয়ে হাত ছেড়ে বাঁচল। লাইক অফ করে এপাশ ওপাশ করতে শরীরের নরম কিছু স্পর্শ টের পেল সে। ঋতু একেবারে গা ঘেঁষে শুয়ে আছে। উষ্ণতার খোঁজে ধীরে ধীরে সে বুকের উপর উঠে গেছে। তার নিঃশ্বাসের শব্দ ধ্রুবর গলায় গিয়ে পড়ছে। একবার সরিয়ে দিল, কিন্তু ঋতু পরের বার তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। ঋতুর স্পর্শ তার ভালো লাগছে, তাই সেও হালকা করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। ঘুম ভেঙে ঋতুর চোখ ছানা বড়া। সে পুরোটা ধ্রুবর উপর উঠে শুয়ে আছে। ধ্রুব তার উন্মুক্ত কোমরে হাত রেখে জড়িয়ে ধরে আছে। আল্লাহ, এ কি করে সম্ভব? ঋতু জানে তার ঘুম ভালো না, বিছানায় এপাশ ওপাশ করতেই থাকে। 2-3টে বালিশ ছাড়া তার হয় না। এই ঘরে কোল বালিশ নেই, সবগুলো কুশন। এই জন্যই হয়তো সে ধ্রুবর কাছে চলে এসেছে। ধীরে ধীরে ধ্রুবর হাতটাকে সরিয়ে এসে উঠে পড়ল। সুন্দর একটা শাড়ি নিয়ে ফ্রেশ হতে চলে গেল। ধ্রুব এতক্ষণ জেগেই ছিল। ঋতুর রিয়াকশন দেখার জন্য ঘুমের ভান ধরে পড়েছিল। ঋতু যেতেই যে উঠে বসল। রাতটা তার ভালোই কেটেছে বউকে বুকে নিয়ে। আজ তার আর কাজে যাওয়া হবে না। বাড়িতে ছোটখাটো বউ ভাতের আয়োজন করা হয়েছে। আলমারি থেকে একটা টাওয়াল নিয়ে জিম ঘরে মাকে 1 কাপ কফি দেওয়ার কথা বলতে ভুলল না। সকাল 10টা বাজতেই বাড়িতে মেহমান ভর্তি হয়ে গেছে। ধ্রুবর খালা, মামা, চাচা, ফুপো সবাইকে ডাকা হয়েছে। মনে হচ্ছিল ছোটখাটো আয়োজন, কিন্তু না, এ তো বিশাল আয়োজন। অবশ্য রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, সব কাজ ক্যাটারিংওয়ালারা করে দেবে। ধ্রুবর মেয়ে কাজিনগুলোর সাথে ঋতু বসে আছে। তারা সবাই অনেক স্মার্ট আর অতি পাকনা না। ধ্রুবর খালাতো বোন রিসাকে ঋতুর অনেক পছন্দ হয়েছে। মেয়েটা তার থেকে 2 বছরের বড়। তার বিয়ে হয়ে গেছে। রিসা ঋতুর গাল দুটো আদর করার ভঙ্গিতে টিপে দিল, কিন্তু হাত সরিয়ে দেখল গাল দুটো টসটসে লাল হয়ে গেছে। হাল্লাহ, ঋতু তোমার ত্বক তো অনেক সেন্সিটিভ। ধ্রুবর একটা কামড়েই তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তার কথা শুনে ধ্রুবর মামাতো বোন মিলি এমনভাবে তাকালো যেন চোখ দিয়ে ভস্য করে দেবে। তার এমন তাকানোর মানে ঋতু কিছু বুঝলো না। পরে রিসার কাছে জানতে পারলো মেয়েটা ধ্রুবকে পছন্দ করত, কিন্তু ধ্রুব তো ধ্রুবই, ছুতে গেলে নাকি ছ্যাঁত করে উঠত। রাতে যে আছাড় মেরে ফেলেনি এই তার ভাগ্য মনে মনে ভাবল ঋতু। দুপুরে খাবার দাবারের পর সব কাজিনরা ড্রয়িং রুমে বসে আছে আড্ডা দেওয়ার জন্য। ঋতুর পাশেই ধ্রুব বসে আছে। মিলি নামক ন্যাকা মেয়েটা 1 গ্লাস বাদামের শরবত আনলো। বলল, ধ্রুব, শরবতটা খেয়ে নাও, শরীরের জন্য অনেক উপকারী। অন্য কাজিনরা টিটকারি মেরে বলল, শুধু কি ধ্রুব ভাইয়ের শরীরের উপকার ভাবলে হবে? আমাদেরটা ভাবতে হবে না? একজন শরবতের গ্লাসটা নিয়ে খেয়ে ফেললো। সবাই তো হেসে কুটি কুটি। ধ্রুবকেও দেখলাম ঠুট টিপে হাসছে। আর ন্যাকা মিলি দৌড়ে চলে গেল নাকে কাঁদতে কাঁদতে। এত ঢং দেখলে তো আবার আমার গা পিত্তির জলে। নাকামিলির মা এসে আমাকে শুনিয়ে গেল, মেয়ের তো রূপ মাশাল্লাহ, কাজবাজ কি কিছু পারে নাকি মাকাল ফল? শাশুড়িমা বললেন, কাজবাজ কিছু না পারলেও সমস্যা নেই শার্লিন, আমি শিখিয়ে নেব যতদিন আছি। মা মেয়ে দুজনই একই রকম, অহংকারে মাটিতে পা পড়ে না এদের। ধ্রুবর বড় খালামণি বললেন, বাদ দে বড় আপা। এই নিশা আজ আমার বৌমাকে লাল টুকটুক করে সাজাবি। আমি গয়নাগাঠিগুলো বের করে দিচ্ছি, তোরা ওকে রেডি করে দে। বাবা, খালামণি দেখছি বৌমার ভুল সজ্জার জন্য খুবই উৎসুক। ঋতুর পরনে লাল টুকটুকে জামদানি শাড়ি। শাড়িটা বাঙালি স্টাইলে পরানো হয়েছে, কুচি না দিয়ে। ব্লাউজটা ভি নেক টাইপের, পিছন দিক সম্পূর্ণ ফাঁকা। গলায় রয়েছে ভারী গয়না, কোমরে বিছা, চুলগুলো ছেড়ে দেওয়া, তার সাথে টানা কানের, কপালে ছোট্ট লাল টিপ। ছোট্ট বুড়ি নিশা বলল,
ভাবি, তোমাকে পুরাই পরি লাগছে। এই নেশা, যা মা আর খালামণিকে ডেকে আন, দেখুক তাদের বৌমাকে কেমন লাগছে। ঋতু, একটা সত্যি কথা বলি, ধ্রুব তোমাকে দেখে বেহুশ হয়ে যেতে পারে। তোমার রূপ যেন ঝরে ঝরে পড়ছে। ধর, কী সব যে বল। শাশুড়িমা দেখে বললেন, মাশাল্লাহ ঋতু, তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমার শ্বশুর বাবা এই প্রথম ভালো কিছু পছন্দ করেছে। ঋষা, নিশা, যা ঘুমাতে যা তোরা, রাত অনেক হয়েছে, ধ্রুব হয়তো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। সবাই চলে যেতেই ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। কি করব বুঝতে না পেরে আমি পথের পাঁচালী বইটা হাতে নিলাম। সময় কাটানো যাক। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ হলো। দেখলাম ধ্রুব এসেছে। আমাকে এরকম পোশাকে দেখে কোনো রিয়াকশন দিল না। রাতের পোশাক নিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে বিছানায় উঠে বসলো। আমি এক কোণে এখনো বইটা হাতে নিয়েই বসে আছি। চোখের পলকে ধ্রুব আমাকে কোলে নিয়ে এলো, পাথারি চুমু খেতে শুরু করলো। থামাথামির কোনো নাম নেই। আমি নিজেও আবেশে চোখ বন্ধ করে নিয়েছি। ধ্রুবর চুল আমার হাতের মুঠোয় শক্ত করে ধরে রয়েছি। তার হাত আমার উন্মুক্ত কোমরে পিঠে বিচরণ করছে। ঠোঁট ছেড়ে সে আমাকে বলল, এই সাজ শাড়ি সবকিছু কি আমার জন্য? মুখে কিছু বলতে পারলাম না, কিন্তু মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তাহলে খুলে ফেলি, যখন এসব আমার জন্যই। আমি বোকার মতো আবার মাথা নাড়ালাম। এবার ধ্রুবকে পায় কে? এক টানে শাড়িটা খুলে ফেললো, গয়নাগুলো আস্তে আস্তে করে পাশে রাখলো। গলার ভাঁজে তার কামড় অনুভব করে আমি তাকে এটুকুই বলার সুযোগ পেয়েছি, যেন মুখে বাইট না দেয়, কারণ আমার ত্বক খুবই সেন্সিটিভ। না হলে সকালে সবার সামনে আমি মুখ দেখাতে পারবো না। বাইরে উথাল পাথাল বৃষ্টি, সেই সাথে বেড়ে চলেছে ধ্রুবর পাগলামি। সকালবেলা বাইরের তীব্র আলো চোখে পড়ার কারণে ঘুমটা ভেঙে গেল। গায়ের ওপর মনে হচ্ছে 100 কেজি ওজনের জিনিস চাপানো আছে। নড়াচড়া করার সুযোগটাই পাচ্ছি না। সকালে ঘুম থেকে ওঠার পর আমি কিছুক্ষণ হ্যাং মেরে বসে থাকি, না হলে আমার ঘুমের রেশ কাটে না। চোখটাকে ডলে ধ্রুবর উপর খেয়াল হলো, শরীরে সম্পূর্ণ ভর আমার উপর দিয়ে শুয়ে আছে। বদলোক। ভেবেছিলাম গোমরামুখ সভ্য ছিলে, কিন্তু আমার ধারণাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে এই বদলোক। ঘুমানোর আগে যখন আমি তাকে বললাম, আপনাকে আমি একজন সভ্য মানুষ ভেবেছিলাম, কিন্তু আপনি যে এত অসভ্য তা আমি ভাবতে পারিনি। পৃথিবীর সব পুরুষই বউয়ের কাছে অসভ্য। সভ্য হলে তো আর প্রজন্ম এগিয়ে যেত না। কথাগুলো মনে পড়ে ফিক করে হেসে দিলাম। ধ্রুবর হাতটা সরিয়ে আমি ওঠার চেষ্টা করলাম। নড়াচড়া করার কারণে দুপুর ঘুম ভেঙে গেছে। ঋতু, এত নড়ছো কেন? একটু শান্তিতে ঘুমাতে দাও রে বাবা। আমাকে ছেড়ে আপনি শান্তিতে ঘুমান, উঠতে হবে আমাকে। বইয়ের নরম তুলতুলে শরীর জড়িয়ে ধরা ছাড়া আমার ঘুম আসবে না। চুপটি করে শুয়ে থাকো বলে আমাকে তার উপরে উঠিয়ে নিলেন। বিয়ের আগে যেভাবে ঘুমাতেন সেভাবে ঘুমান, ছাড়ুন আমাকে। ধাক্কা মেরে জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে এলাম। ঠান্ডা পানি শরীরে পড়তে মুখ দিয়ে মৃদু চিৎকার বেরিয়ে এলো। পুরো শরীর জ্বলে যাচ্ছে। মুখটা বাদে সব জায়গাতে লাভ বাইটে ভরে আছে। দাঁতে দাঁত চিপে গোসল করে বাইরে এলাম। ধ্রুব মহাশয় উপুর হয়ে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে আছি। অসভ্যতা উঠে এলো। ঋতু, তোমার গলায় এসব কিসের দাগ গো? আপনি জানেন না? আমি কিভাবে জানবো? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি কচি খোকা, এখনো ফিডার খান। শাশুড়ি মায়ের সাথে হাতে হাতে সকালের খাবারগুলো টেবিলে গুছিয়ে রাখছি। আজ সব মেহমানরা ফিরে যাবে। রিসা আপু আমাকে দেখছে আর মিটিমিটি হাসছে। ন্যাকা মিলিটাও কেমন চোখ করে আমার দিকে তাকাচ্ছে, যেন আমি মহাভারত অশুদ্ধ মাফ করে দিয়েছি। রিসা আপুর পাশে বসে আছি। ধ্রুব বসেছে দুই বিচ্ছুর মধ্যে। খাবার সময় দুটোর ঝামেলা শেষ হয় না। এখন ধ্রুবকে দেখে মনে হচ্ছে ভাজা মাছটাও যেন উল্টে খেতে জানে না। শ্বশুর বাবা বললেন, ধ্রুব, কাল সকালে ঋতুর সাথে তার ভার্সিটি গিয়ে বইপত্র নিয়ে চলে আসবি। হলে থাকতে আর হবে না, 5 মিনিটের রাস্তা, যাওয়া আসার কোনো ব্যাপারই নাই। নিজের ঘরে বসে আছি। ব্রেকফাস্টের পর যে যার কাজে বেরিয়ে পড়েছে। রিসা আপু ভূতের মতো এসে আমার পাশে বসেছে। লাল্লাল্লা লাল্লাল্লা। তোমাকে কি ভূতে ধরেছে আপু? আমাকে ভূতে ধরেনি, কিন্তু কাল রাতে তোমাকে তোমার বর ধরেছিল, তাই না? বাজে কথা বলো না তো। ঋতু রানী, তোমার চেহারার গ্লো দেখে সবাই বুঝে গেছে রাতে তোমার বর আদর করেছে। ছি আপু, ছিছি করলে হবে? দুজনেই কাজটা করে দিয়েছ। বিকেলের দিকে সবাই চলে গেছে। বাড়িটা এখন সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। পড়ালেখা শুরু করতে হবে আমাকে, কারণ পড়ালেখা ছাড়া ভালো সিজিপিএ তোলা অসম্ভব। তাছাড়া আমাদের ভার্সিটিতে প্রতি সেমেস্টারে 75% উপস্থিতি ছাড়া পরীক্ষা দিতে দেবে না। আজকে আমার শেষ ছুটি, তারপর শুরু হয়ে যাবে আবার সেই ব্যস্ত শিডিউল। আর ভালো লাগে না এ প্যারা। সবাই চলে যাওয়ার পর শরৎ নীরদের সাথে বাগানে এসেছি। এই বাড়ির সবচেয়ে সুন্দর জায়গা এটা। চারিদিকে ফুলের বাগান, লাল নীল অপরাজিতাটা দেখতেই মনটা ভালো হয়ে গেল। দোলনায় বসে দোল খাচ্ছি। বিচ্ছু দুটো আমার পিছনে সাইকেল চালাচ্ছে। দেখলাম ভাড়াটে বাড়ির কয়েকটা মেয়ে এদিকেই আসছে।
শরৎ? নীরদ কানে কানে বলল, ভাবি, ওই যে চুল কালার করা মেয়েটা আসছে না, সে ভাইয়ের সাথে টাঙ্কি মারার চেষ্টা করছিল। আমাদের দুইজনকে চকলেট দিয়ে ভাইয়ের কথা জিজ্ঞাসা করত। আমরাও চকলেটের লোভে শুরু করে ভাইয়ার সব কথা বলে দিতাম। একদিন তো ভাইয়ার ঘর পর্যন্ত চলে গেছিল। ভাইয়া যে কি বলেছিল, কাঁদতে কাঁদতে চলে এসেছিল। তারপর থেকে আর ভাইয়ের সামনে যায় না। মনে মনে বললাম, কত যে আর ন্যাকা ষষ্ঠীর দেখা মিলবে লোকটার জন্যে আল্লাহই জানে। মেয়েগুলো আমার কাছে এসে দাঁড়িয়েছে। একটা মেয়ে সালাম দিয়ে আমাকে বলল, মাশাল্লাহ ভাবি, আপনি তো পরীর মতো দেখতে। আমিও সেজন্য তার খাতিরে একটু হাসলাম। মেয়েটা বলল, আচ্ছা ভাবি, আমরা একটু বাইরে যাচ্ছি, পরে কথা হবে। পরে এসো আবার আমাদের বাড়িতে। যথারীতি 8টার সময় ধ্রুব বাসায় ফিরল। এ বাড়িতে সবাই রাতের খাবারটা তাড়াতাড়ি খায়। ডিনার করে ধ্রুব বিচ্ছু দুটোর ঘরে গেছে। মারপিট করে শরৎ নীরদের চোখ ফুলিয়ে দিয়েছে। বাইরে থেকে শাশুড়িমার আওয়াজ আসছে। ধ্রুব, আমি শেষবার বলছি, এই বেয়াদব দুটোকে আমি যদি বনবাসে পাঠাতে না পারি, তবে আমার নাম বৃষ্টিলেখা না। শ্বশুর বাড়িতে দিন আমার ভালোই কাটছে। দেখতে দেখতে কখন যে বিয়ের 8 মাস হয়ে গেছে বুঝতেই পারিনি। ধ্রুবাকে বাইরে থেকে দেখে গুরুগম্ভীর মনে হলেও ভেতর থেকে অনেক নরম। আমার সেমিস্টার ফাইনাল চলছে, আর মাত্র 2টা পরীক্ষা আছে। এই কয়দিন বাড়ির কাউকে ঠিকমতো সময় দেওয়া হয়নি। পড়ালেখার ব্যস্ততায় ফুরসত পাওয়া যায় না। কাল আমার ছুটি আছে, পরের দিন এক্সাম, তাই ধ্রুবর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। এখন বাজে সন্ধ্যা 6টা। ধ্রুব আসতে আর 2-3 ঘন্টা বাকি। ড্রয়িং রুমে বিচ্ছু দুটোর সাথে বসে আছি। শাশুড়ি মা নাস্তার আয়োজন করছে। ভাবি, চলো লুডো খেলি। দাঁড়াও, মায়ের কাজ হয়ে যাক, তারপর একসঙ্গে সবাই মিলে খেলবো। জোড়া জোড়া হয়ে খেলা শুরু করেছি। আমি আর নীরদ একদিকে, শরৎ আর মা একদিকে। খেলা মনে হচ্ছে হাড্ডাহাড্ডি পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের আর 2টা গুটি রয়েছে, এদিকে মায়েদের অনেকগুলো। খেলার এক পর্যায়ে মা লুডুর সবটা পুরোটা উল্টে দিলেন। মায়ের এটাই স্বভাব, যখন না পারে তখন পুরোটা লণ্ডভণ্ড করে উঠে যায়। নীরদ চেঁচিয়ে উঠল, মা এটা কি করলে তুমি? আমরাই জিততাম এরকম না করলে। তোর ভাইয়ের ছটকানা খেতে না চাইলে পড়তে বস সবাই মিলে। রাতে খাওয়া দাওয়ার পর প্রতিদিনের মতো ধ্রুববাবু ল্যাপটপ নিয়ে বসে আছে। এক ফাঁকে আমি একটা লাল জামদানি শাড়ি নিয়ে বাথরুমে ঢুকে পড়লাম। ধ্রুবর পছন্দ মতো শাড়িটা পরেছি কুচি না দিয়ে। ঠোঁটে লাল লিপস্টিক আর কপালে একটা ছোট্ট টিপ, এই হলো আমার সাজ। নিজেকে আয়নায় দেখে নিজেই বলে উঠলাম, বাহ ঋতু বাহ। আমার দিকে না তাকিয়ে ধ্রুব বলল, আজকে কি পড়ালেখা নেই মহারানীর? না, আজকে স্বামীকে আদর করার দিন। সূর্য আজ কোন দিকে উঠেছে? আপনি যেদিকে সূর্য উঠতে দেখেছেন সেই দিকেই। এবার সে আমার দিকে চোখ তুলে তাকালো। বাবা, অন্যদিন বলে কয় শাড়ি পরানো যায় না, আজ ব্যাপার কি? ধ্রুবর গলা জড়িয়ে ধরে বললাম, কোনো ব্যাপার না, এমনি। এক হাতে আমার কোমর জড়িয়ে আরেক হাতে ল্যাপটপটা বন্ধ করে উঠে দাঁড়ালো। বিছানায় বসিয়ে প্রথমে আমার কোমরে একটা চুমু দিল, তারপর ঠোঁটে গভীরভাবে কিস করে লাইট অফ করে দিল। আমি ভাবলাম আদর করবে, কিন্তু বান্দা আমাকে অথই সাগরে ডুবিয়ে উল্টো পাশ ফিরে শুয়ে পড়ল। নিজের মধ্যে এখন আগুন জ্বলছে। ধ্রুবর বুকে উঠে পড়লাম। এই, আমাকে আদর করুন। আদর তো করলাম, এটা না, আরো বড় আদর করুন। কিভাবে বড় আদর করে আমি জানি না। জানেন না? আপনি বলে আমি তার ঠোঁটে কিস করতে লাগলেন। এরপর আর কিছু বলার অপেক্ষা রাখে না, ধ্রুব তার আসল রূপে ফিরে গেল। আজ আমার লাস্ট পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে বাড়িতে যাওয়ার পথে দেখলাম রাস্তার মাঝখানে একজন পথশিশু দাঁড়িয়ে আছে, আর একটা প্রাইভেট কার তার দিকে এগিয়ে আসছে। কোনো কিছু ভাবার সময় পেলাম না, দৌড়ে বাচ্চাটাকে ধাক্কা দিয়ে সাইড করে দিয়েছে, কিন্তু নিজে পার হতে পারেনি। জ্ঞান হারানোর আগে শুধু মনে আছে লোকেজন বলাবলি করছে মরে গেছে মনে হয়। এদিকে ধ্রুব তার অফিসে ব্যস্ত সময় পার করছে। তার আইটি প্রতিষ্ঠানটি অল্প সময় উন্নতি করছে। হঠাৎ ফোনে বাবার কল পেল। বাবা শুধু এটুকু বললেন, হসপিটালে চলে আয়। ধ্রুব আর কিচ্ছু ভাবার সময় পেল না। তার মনে হচ্ছে বাড়িতে কারো না কারো কিছু হয়েছে। হসপিটালে গিয়ে দেখলো বাবার সাদা শার্ট রক্তে রাঙা। বাবা, কার কি হয়েছে বলো আমাকে। ধ্রুব, ঋতু অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা গুরুতর। ডাক্তাররা চিকিৎসা শুরু করেছে, কিন্তু কিছু বলতে পারছে না। আর এদিকে মা আহাজারি করে কান্নাকাটি করছে। আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম। উদাসমান একটা বেঞ্চে গিয়ে বসলাম। আমার ঋতু, ফিরে এসো, অনেক ভালোবাসি। চোখ দুটো তার রক্তিম হয়ে উঠেছে, কিন্তু পানি পড়ছে না। অবশেষে ডাক্তাররা বের হয়ে এলো। যা শুনলাম তাতে আমার পা থেকে মাটি সরে গেল। ঋতু প্রেগনেন্ট ছিল, তাও আবার 3 মাসের। তার চেয়ে বড় কথা, ঋতুর একটা পা ভেঙে গেছে। এরপর কনসিভ করার সম্ভাবনাও অল্প। হাতের 2টা আঙ্গুল কাটা পড়েছে। আল্লাহ, আমার ঋতু এত যন্ত্রণা সহ্য করছে কিভাবে? ঋতুকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। 2 দিন পর হয়তো তার জ্ঞান ফিরবে। আমি তাকে কি বলবো? রহম কর আল্লাহ আমার উপর। শরীরে তীব্র ব্যথা নিয়ে 2 দিন পর ঋতু চোখ খুলল। মনে হচ্ছে তার হাত পা অবশ হয়ে আছে, নড়াচড়ার কোনো শক্তি নেই। চোখ খোলার পর অচেনা জায়গা দেখে ঋতু ঘাবড়ে গেল। ধ্রুব সোফা থেকে উঠে এসে বলল, পানি খাবে একটু? তার আসলেই পানির পিপাসা পেয়েছিল। ধ্রুব, এই ধ্রুব, আমার পা নড়াতে পারছি না কেন? আমার হাতের আঙ্গুল কোথায়? আল্লাহ, রিল্যাক্স, কিছু হয়নি, সামান্য অ্যাক্সিডেন্ট, পায়ে চোট পেয়েছো, ঠিক হয়ে যাবে।
ঋতুর মনে পড়ে গেছে তার ভয়াবহ অ্যাক্সিডেন্টের কথা। আঙুল দেখেই তার কান্না পাচ্ছে। 2টা আঙুল কেটে ফেলা হয়েছে। ঋতু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পাশে ধ্রুব বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই মেয়ে, কিছু হয়নি তো কাঁদছো কেন? ধ্রুবর বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে ঋতু আবার ঘুমিয়ে পড়ল ওষুধের প্রভাবে। মাকে ফোন করে ধ্রুব আসতে বলল, কারণ তার একবার বাড়ি যাওয়া দরকার। 2 দিন থেকে খাওয়া নেই, দাওয়া নেই, এমনকি গোসলও করেনি। বাবা মা হাজার বলে কয়ে সামান্য কিছু মুখে তোলাতে পারেনি। গা হাত ম্যাচ ম্যাচ করছে। আগে গোসলের দরকার। অধ্যায় সমাপ্ত। বাড়ি যাওয়া হয়তো 1 ঘন্টাও হয়নি। ধ্রুব কেবল ভাত মুখে দিয়েছে। এমন সময় মায়ের ফোন পেল। কিভাবে যে সে 5 মিনিটে হাসপাতাল গেল সেটা সে নিজেও জানে না। ঋতুর আহাজারি করে কান্নার আওয়াজ বাইরে থেকে শোনা যাচ্ছে। চোখ ফেটে তার পানি আসছে। মা, ঋতু এভাবে কাঁদছে কেন? আর বলিস না, কেবল বাথরুমে ঢুকেছি, তার মধ্যে এসে দেখছি ভয়াবহ ঘটনা ঘটে গেছে। একটা নার্স এসেছিল, ঋতুকে বলে গেছে আপনার বাচ্চা মারা গেছে, আপনার আর বাচ্চা হবে না। কি একটা অবস্থা বলতো। এই মেয়েকে আমি কিভাবে বুঝাবো? নার্সটাকে ধরে আচ্ছা মতো পেটাতে ইচ্ছা করছে। এই মেয়ে, কান্না বন্ধ করো, কিছু হয়নি। নার্সটা নতুন কিছু জানে না, উল্টাপাল্টা বকে গেছে। না, আপনি মিথ্যা বলছেন। আর একবার যদি কান্না করো, আমি সত্যি বলছি এক্ষুনি বের হয়ে যাব। তারপর থেকে ঋতুর কান্নার সাথে কোথাও বন্ধ হয়ে গেছে। তাকে বাড়িতে আনা 4 দিন হয়ে গেছে। কোনো কথা বলে না কারোর সাথে, চুপচাপ বসে থাকে। শরৎ, নীরদ তার আশেপাশে ঘুরঘুর করে, তবুও কোনো কথা বলে না। ধ্রুব 6 দিন থেকে তার অফিসে যায় না। কাজের দায়িত্ব সম্পূর্ণ তার ম্যানেজারের ওপর। ঋতুকে খাওয়ানো থেকে গোসল সব কিছুই তাকে করাতে হয়। এই মেয়ে এত একরোখা যে কারো কোনো কথা শুনে না। ধ্রুবকে তার জন্য কঠোর হতে হয়। কড়া করে কিছু না বললে এই মেয়ে খাবারও মুখে তুলে না। ধ্রুব জুস নিয়ে এসে ঋতুর হাতে দিয়ে বলল, খেয়ে নাও। 2 বার বলার পরেও ঋতু মুখে তুলল না। এবার ধ্রুব রেগে গেল। এই তুমি কি আমাকে শান্তিতে থাকতে না দেওয়ার পণ করেছো? একটা কথা কয়বার বলতে হয়? আমাকে কি মানুষ বলে মনে হয় না? 4 দিন পর রীতির প্রথম কথা ছিল, আপনার কি বাচ্চাটার জন্য একটুও কষ্ট হয় না? বাইরে এসে ধ্রুব কেঁদে ফেলল। এই মেয়ে কি ভাবে? সে কি মহাদয়াহীন? ছেলের কান্না দেখে বৃষ্টিলেখাও কাঁদছেন। কয়েকদিন থেকে ঋতুর নতুন কাহিনী শুরু হয়েছে। সে তো আর মা হতে পারবে না। সবার মতো ধ্রুবরও বাবা ডাক শোনার ইচ্ছা আছে। সে কেন বাবা ডাক থেকে বঞ্চিত হবে? তাই সে ধ্রুবকে ডিভোর্স দিয়ে দিবে, তারপর তার নতুন বিয়ে দেবে। যখন তার বাবা মা তার সাথে দেখা করতে এলো, তখন তো জেদ ধরে বসলো তাদের সাথে যাবে। তার বাবা মা অনেক বোঝালো, এরকম মানুষ হয় না, তোর শ্বশুর বাড়ির মতো, তারা তোর কত আদর যত্ন করেন, আমরা কি তোকে আর তা দিতে পারবো বল? তোর বাবা দিন আনে দিন খায়। ওহ, এখন আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি। আচ্ছা, তোমাদের আমাকে নিয়ে যেতে হবে না, যা করার আমি করব, বলল ঋতু। যাওয়ার সময় ঋতুর বাবা মা সবাইকে বলে গেলেন ঋতুর খেয়াল যত্ন করতে। ধ্রুবর কথা ভেবেই সে এরকম পাগলামি করছে, তাকে যেন ভালো মতো সবাই বোঝায়। রাতে খাবার সময় সবার সামনে ঋতু বলে বসলো ডিভোর্সের কথা। এবার রাগ সামলাতে না পেরে দিল এক থাপ্পড়। এই, আমি বলেছি আমি তোকে ডিভোর্স দিব, আবার বিয়ে করব। তোর তো আমার বিয়ে খাওয়ার খুব শখ, এবার তোর শখটাই পূরণ করব। বেয়াদব মেয়ে। ভাইয়ের এমন ভয়াবহ রাগ দেখে শরৎ, নীরদ ভয় পাচ্ছে। বৃষ্টিলেখা তাদের দ্রুত ঘরে নিয়ে গেলেন। বৃষ্টিলেখাকে জড়িয়ে ধরে ঋতু কাঁদছে। ধ্রুবর বাবা হিসিয়ে বললেন, এমন শিক্ষা আমি তোমাকে দিয়েছি? অসুস্থ মেয়েটার গায়ে তুমি হাত তুললে? তোমরা তো শুধু আমার দোষটাই দেখতে পাচ্ছ। কোন আবালে যেই পাগলকে বলেছে তার বাচ্চা হবে না? এই, তুই ডাক্তারের সাথে কথা বলেছিস, বল আমাকে। ফালতু একটা। তোর বাচ্চা হবে, কনসিভ করে চান্স 50-50। না, থাকে সব কথা। তুই তো আমার বিয়ে খাবি, সেটারই ব্যবস্থা আমি করছি। রাতের বেলায় বিছানায় শুয়ে ঋতু উসখুস করছে। ধ্রুব আজ তাকে বুকে টানেনি, এজন্য তার ঘুম আসছে না। ধ্রুব এখনো ঘুমায়নি, শুয়ে শুয়ে ঋতুর মোচড়ামুচড়ি রেখছে। বুঝুক মজা কেমন লাগে। তাকে ছেড়ে চলে যাবে, কত বড় সাহস! কিছুক্ষণ পর ঋতু চুপি চুপি তার হাত সরিয়ে বুকের মধ্যে ঢুকে পড়ল। ধ্রুব ঘুমের ভান করে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। সকালবেলা ধ্রুব অফিসে চলে যাওয়ার পর ঋতু তার শাশুড়ি মার সাথে বসে আছে। তিনি তাকে অনেক কিছু বোঝালেন। সবকিছু শুনে ঋতুর ভুল ধারণা ভাঙল। তার বাচ্চা হবে, তার বাচ্চা হওয়ার চান্স এখনো আছে। ধ্রুব তো রাতেও কথা বলেছিল, কিন্তু সে ভেবেছে সান্ত্বনা বাণী। কি যে খুশি লাগছে, শাশুড়ি মাকে জড়িয়ে ধরে রাখলো সে অনেকক্ষণ।
বুঝলি মেয়ে, আমার ছেলেটাকে আর কষ্ট দিস না। অনেক যন্ত্রণার মধ্যে ছিল এই কয়দিন তোর কথার বানে। ঠিকঠাক নিজের যত্ন নে, সুস্থ হ, তারপর আবার বাচ্চার প্ল্যান করিস। বিকেলের দিকে ঋতু বসে বসে ভাবছে কিভাবে ধ্রুবর রাগ ভাঙাবে। বান্দার যা রাগ, তাকে অনেক কাঠখড় পড়াতে হবে। অনেক ভেবে ভেবে একটা প্ল্যান বের করলো। সেই সাথে শাশুড়ি মাকে বলে দিল খাবার জন্য যেন তাদের আজ রাতে না ডাকেন। রাত্রিবেলা ধ্রুব যখন তার ঘরে ঢুকলো, দেখলো পুরো ঘর অন্ধকার। হাতড়ে হাতড়ে সে লাইট জ্বালাতেই এক অনন্য সুন্দর জিনিস চোখে পড়ল। জিনিসটা কি হতে পারে বলেন তো? অফকোর্স, ধ্রুবর বউ ছাড়া আর কি হবে। ঋতুর পরনে হালকা গোলাপি রঙের শাড়ি ডিপ নেক ব্লাউজের সাথে পরেছে, চুলগুলোকে উঁচু করে বাঁধা। শাড়িটা এমনভাবে পরেছে যে শরীরের অর্ধাংশ দেখা যাচ্ছে। একবার মন ভরে দেখে চোখ সরিয়ে নিল ধ্রুব। না দেখার ভান করে গলার টাই খুলে জুটা জোড়া খুলতে বসলো। ঋতু এসে গলায় জড়িয়ে ধরে বলল, কেমন লাগছে আমায় বলুন তো? আপনি তো বলেন এই রঙে নাকি আমাকে সবচেয়ে বেশি মানায়। বউয়ের এই রংচং দেখতে ধ্রুবর ভালোই লাগছে, তাও নাটক করে বলল, ক্লান্ত লাগছে, সরো। ঋতু বুঝলো এভাবে কাজ হবে না, তাই কোলের উপর উঠে চুমু খেতে শুরু করেছে। ধ্রুব এই সুযোগটা হাতছাড়া করল না। বউকে তুলে নিয়ে বিছানায় ফেলল, আদরে আদরে অস্থির করে তুলল। এইরকম মুহূর্তে ধ্রুবর সবচেয়ে বাজে স্বভাব হলো জামা কাপড় ছেড়ে ফেলা। ঋতু বুঝলো তার শখের ব্লাউজের রফা দফা করে দিয়েছে, তবুও সে কিছু বলল না। ঋতু যখন অনুভূতির তুঙ্গে, তখন ধ্রুব থেমে গেল, উঠে একেবারে বাথরুমে চলে গেল। ঋতু বিমূর্ত হয়ে বসে রইল, রাগে দুঃখে তার কান্না পাচ্ছে। ধ্রুব ফ্রেশ হয়ে একেবারে শান্ত হয়ে বের হলো। ঋতুর কান্নাকে উপেক্ষা করে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু ঋতু পেছন থেকে জাপটে ধরল। ছাড়ুন, 2 দিন পর নতুন বউ আসবে, আদরগুলো তার জন্য উঠিয়ে রাখি। তোমার তো আবার আমার বউ দেখার খুব শখ। ঋতু তাকে জড়িয়ে ধরে কাঁদতেই থাকলো। সকাল থেকে বাড়ির পরিবেশ থমথমে। বৃষ্টি লেখা ঋতু ছাড়া বাড়িতে আর কেউ নেই। ঋতু নিজের মতো নিজের ঘরের এক কোণে পড়ে আছে অপ্রয়োজনীয় জিনিসের মতো। না, কেউ তাকে বলেনি সে অপ্রয়োজনীয়, নিজেকে নিজেই ভেবে নিয়েছে। আজ সকালে ব্রেকফাস্টের সময় ধ্রুব বলেছে সন্ধ্যার দিকে বিয়ের আয়োজন করে রাখতে। সে নাকি আজ বিয়ে করবে। ধ্রুব, এগুলো কি পাগলামি শুরু করেছো তুমি? বাবা বললেন। বাবা, বউয়ের সব দায়িত্ব নিয়েছি আমি। সে চেয়েছে আমি আবার বিয়ে করি, এটা তো আমার দায়িত্ব তার চাওয়াটাকে পূরণ করা। এই যে ঋতু কাঁদছে, এটা তো খুশির কান্না, তাই না ঋতু? এই তোমার সতীনের ছবি দেখো, দেখো মেয়েটা অনেক সুন্দর, আমার অফিসের এমপ্লয়ি, এবছর বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, আমার সাথে পারফেক্ট ম্যাচ। এবার ঋতু আওয়াজ করে কেঁদে উঠল, দৌড়ে ঘরে চলে গেল। বাবু, তুই কি শুরু করেছিস বলতো আমাকে? মেয়েটা কিছুদিন আগে মৃত্যুর মুখ থেকে ফিরল, আর তুই তাকে এভাবে কষ্ট দিচ্ছিস? আরে মা, তোমরা বুঝছো না কেন? এটা তার আনন্দের কান্না। তারপর থেকে ঋতু আর ঘর থেকে বেরোয়নি, এক কোণে পড়ে রয়েছে। যথারীতি সন্ধ্যার দিকে ধ্রুব বিয়ের জন্য হুলস্থুল বাঁধিয়ে দিল। বউ সে সাথে নিয়ে এসেছে, তার সাথে রয়েছে তার কয়েকজন বন্ধু। বউয়ের মুখটা লাল ঘুমটা দিয়ে ঢাকা, সোফায় চুপচাপ বসে আছে। ধ্রুবর পরনে নেবু ব্লু রঙের পাঞ্জাবি, দেখতে একেবারে রাজপুত্র লাগছে। মা, বাবা, তোমরা সবাই এসো, আমি ঋতুকে ঘর থেকে নিয়ে আসি। মেয়েটা যে কি করছে আল্লাহ জানে। আমার বিয়ে কোথায় ব্যস্ত থাকবে তো না, ঘরে বসে রয়েছে। ঋতু, ঋতু, বাইরে এসো, বউ তো চলে এসেছে। ঘর থেকে ঋতুর হাত ধরে টেনে নিয়ে এলো ধ্রুব। ঋতুর চোখের দিকে তাকানো যায় না, চোখ মুখ ফুলে কলা গাছ হয়ে গেছে। ধ্রুব কাজীকে বলল, কাজী, বিয়ে পড়ানো শুরু করুন। এবার ঋতুর কান্নার আওয়াজে বাড়িঘর গমগমে হয়ে উঠল। ধ্রুব, আমি আপনাকে ছাড়া বাঁচব না, আমার সাথে এরকম করবেন না, আমার কোনো বাচ্চা চাই না, আপনি হলেই হবে। এই ধ্রুব, আমার কথা শুনুন। আল্লাহ, আমি কি করব? কি পাগলের মতো কথা বলছো তুমি? ধ্রুবর কণ্ঠে এখনো রসবোধ। এসব কিছু বৃষ্টি লেখা সইতে না পেরে ঘোমটা টানা মেয়েটার ঘোমটা টানতে টানতে বললেন, এ মেয়ে, তুমি কি নাটক দেখছো বসে বসে? জানো না ধ্রুব বিবাহিত? নির্লজ্জ মেয়ে কথাকার। ঘোমটা টানার পর ধ্রুবর বাবা মা ও ঋতু হতবাক হয়ে রইল। ধ্রুবর বন্ধু বান্ধব মুখ টিপে হাসছে। ঋতু কাঁদতে কাঁদতে সম্মান করে ভেতরে চলে গেল। আসলে ঘোমটা টানা মেয়েটা একজন ছেলে, টুকটাক অভিনয় করে। ঋতুকে শায়েস্তা করার জন্য একটা ছোট্টখাটো অভিনয় করে ধ্রুব, বন্ধু বান্ধবদের সহায়তায়। ধ্রুবর বাবা মা রেগে আগুন তার এমন পাগলামিতে। কানে হাত দিয়ে ধ্রুব তাদের সরি বলল। মা, তুমি ওদের খাবারের ব্যবস্থা করো, আমি হোটেল থেকে সব খাবার আনিয়ে রেখেছি। যা, গিয়ে বইয়ের ব্যবস্থা করি আমি, ধ্রুব বলল। ঋতুর কান্নার আওয়াজে ঘরটা ভারী হয়ে উঠেছে। হাতড়ে হাতড়ে বউয়ের কাছে গিয়ে পৌঁছালো ধ্রুব। জাপটে ধরে চোখের জলটুকু শুষে নিল ঠোঁট দিয়ে।
ঋতু ধ্রুবর থেকে নিজেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু তার শক্তির সাথে পেরে উঠছে না। বাধ্য হয়ে ওভাবেই পড়ে রইল। কিছুক্ষণ পর তার কান্নার আওয়াজ থেমে এলো। এখন শুধু নাক টানার শব্দ আসছে। কালকের সম্পূর্ণ কাজটা এখন করি, কি বলো? কাল তো মরে যাচ্ছিলে আমাকে কাছে পাওয়ার জন্য। ধ্রুবর এমন অসভ্য কথাবার্তা ঋতুর সহ্য হলো না। কামড়ে ধরল ধ্রুবর মুখ। এই মেয়ে, রাক্ষস কোথাকার, ছাড়ো আমাকে, মেরে ফেললো একেবারে। দাগ বসে গেছে। আমিও দুই একটা এরকম কামড় একই জায়গায়, তখন বুঝবে মজা। এইরকম জঘন্য মজা আমার সাথে না করলেও পারতেন। আমি হয়তো আরেকটু হলে মরেই যাচ্ছিলাম। গম্ভীর স্বরে ঋতু বলল। এখন আমাকে রাগ দেখাচ্ছ? কিছুদিন আগে যে পাগলামিটা তুমি করলে, আমার কি অবস্থা হয়েছিল একটু কি ভেবে দেখেছিলে? ধ্রুব হাঁটু গেড়ে বসে ঋতুর পেটে মুখ ডুবিয়ে দিল। এখানেই আমাদের সোনা বাচ্চাটা ছিল, তাই না? ঋতু এখন আবার কান্না করবে বুঝতে পেরেই ধ্রুব ঝটপট তাকে কোলে তুলে নিল। বিছানাতে নিয়ে গিয়ে তার ওপর সম্পূর্ণ ভর ছেড়ে দিল। অনেক ক্লান্ত লাগছে, আমাকেও একটু শান্তি দাও আর নিজেও শান্তিতে থাকো। আর যদি কোনো জামা ছিঁড়ে, আমি আপনাকে জেলের ভাত খাওয়াবো বলে দিলাম। কিন্তু অধৈর্য ধ্রুব ততক্ষণে জামা ছিঁড়ে ফেলেছে খুলতে যাওয়ার সময়। নাভিতে ঠোঁটের ঠান্ডা স্পর্শ পেতেই ঋতু চুপ মেরে গেল। নিজে তো অধৈর্য, সাথে ঋতুকেও অধৈর্য করে ছাড়বে পাগল ধ্রুব। কথায় আছে, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। পৃথিবীর চিরন্তর সত্যগুলোর মধ্যে এটা একটা। দেখতে দেখতে ধ্রুব ও ঋতুর বিয়ের 1 বছর হতে চলেছে। ঋতুর মনে হয় এই তো বিয়ে করলো, এত তাড়াতাড়ি কিভাবে 1 বছর হয়ে গেল। তার আরেকটা সেমিস্টার বাকি আছে। তার ইচ্ছা আছে একটা পেট চেম্বার খুলবে। SBM নিয়ে পড়ার আগে তার পশু পাখি খুব একটা পছন্দ ছিল না, কিন্তু প্রতিনিয়ত পশু পাখি নিয়ে পড়ার কারণে তার একটা ভালো লাগার তৈরি হয়েছে। বিশেষ করে বিড়াল তার সবচেয়ে বেশি পছন্দের। তার 24-এর জন্মদিনে ধ্রুব তাকে একটা পার্সিয়ান বিড়াল গিফট করেছে। বিড়ালটা দেখলেই যে কেউ তাকিয়ে থাকবে। গায়ের রং ধবধবে সাদা আর চোখ দুটো গাঢ় নীল। ঋতু বিড়ালটার নাম রেখেছে পিউ। পিউকে কোলে নিয়ে ঋতু বাগানের দোলনাটায় বসে আছে আর বিচ্ছু দুটো সাইকেল চালাচ্ছে। হাতের দিকে তাকিয়ে ঋতুর মনটা খারাপ হয়ে গেল। অ্যাক্সিডেন্টের সময় 2টা আঙ্গুল কেটে গেছে। নীরদ দূর থেকে দেখলো ভাবির মন খারাপ হয়ে আছে। চোখের ইশারায় শরৎকে দেখালো। ভাবির মন ঠিক করার জন্য দুজনেই এগিয়ে গেল। তারপর শুরু করে দিল তাদের বিখ্যাত গান, সাদিয়া ও সাদিয়া, চলে গেল কেন পাদিয়া, বলো না চলে গেল কেন পাদিয়া ও সাদিয়া। ছি, তোরা 2টা 1 নম্বরের অসভ্য। তোদের ভাইয়ের সেদিনের চটকানা ভুলে গেছিস নাকি? এই পিউ, যা বেয়াদব দুটোকে খামচি দিয়ে আয়। কত বড় সাহস, আমার নাম নিয়ে ব্যঙ্গ করে। বিচ্ছু দুটো বুঝতে পারলো ভাবি তার মুডে ফিরে গেছে, তাই দুজনেই দৌড় মারল। রাতের বেলা দুজনেই ল্যাপটপ নিয়ে বসে আছে। ঋতু তার অ্যাসাইনমেন্টের কাজ করছে। ঋতু ভেবেছিল ভার্সিটি লাইফে অন্তত একটু চিল করার সুযোগ পাবে, কিন্তু তার ভাবনায় 1 বালতি পানি ঢেলে দিয়েছে। সারাদিন ক্লাস, ল্যাব, অ্যাসাইনমেন্টের জ্বালায় জীবনটাই প্যারাদায়ক হয়ে উঠেছে। এদিকে ধ্রুববাবুকে দেখো, এক মনে কাজ করেই চলেছে। ল্যাপটপের শাখার অফ করে ঋতু উঠে দাঁড়ালো। বিছানায় চলুন, আমার ঘুম আসছে, কাজটুকু সেরে নিই, তারপর আসছি। ঋতুও নাছর বান্ধা। সোফায় বসে 2 পা দিয়ে ধ্রুবর কোমর জড়িয়ে ধরল, বুকে মাথা রেখে বলল, এভাবেই কাজ করুন। ধ্রুব ঋতুকে কোলে নিয়ে সেভাবেই কাজ করছিল, কিন্তু ঋতুর জ্বালায় অতিষ্ঠ হয়ে কাজ বন্ধ করতে হলো। কিছুক্ষণ পর পর ঋতু গেঞ্জি ধরে টানছে, গলায় চুমু খাচ্ছে, ঠোঁটে ঠোঁট বসাচ্ছে। এভাবে কি আর কাজ করা যায়? ঋতুকে পাজা কোলা করে তুলে ধ্রুব উঠে দাঁড়ালো। নিজের ওপর উঠিয়ে জড়িয়ে ধরে বলল, ঘুমাও, আপনি গেঞ্জিটা খুলুন না। কেন? আমার গরম লাগছে। তোমার গরম লাগছে তো তুমি খুলো, আমাকে কেন বলছো? না, আপনি খুলুন, আপনাকে দেখে আমার গরম লাগছে। ছে, তুমি এত নোংরা কথা বলতে শিখে গেছো। আর আমি তো ভাবি আমার বউ সাদা সিধে, কিচ্ছুও জানে না। সব কথা ডাবল মিনিং বের করবেন না তো। একটু আদর করে দিন, ঘুমিয়ে যাব। অপারেশন থিয়েটারের সামনে ধ্রুব পায়চারা করছে। ধ্রুবর বাবা, মা, ভাই সকলে বসে আছে চিন্তিত মুখে। ঋতুকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। তার ডেলিভারি ডেট ছিল আরও কয়েকদিন পরে, কিন্তু আজ সকালে তীব্র ব্যথার কারণে হাসপাতালে নিয়ে আসতে হয়েছে। এর আগেও 2 বার ঋতু কনসিভ করেছিল, কিন্তু মিসক্যারেজ হয়ে গেছিল। ধ্রুব অস্থিরতায় কাঁপছে। কতবারই মেয়েকে বলেছে আমার বাচ্চা লাগবে না, কিন্তু এ মেয়ে কথা শোনার পাত্রী নয়। ধ্রুব, একটু শান্ত হয়ে বসো বাবা, ঋতুর কিচ্ছু হবে না। কিছুক্ষণ পর নার্স একটা ফুটফুটে বাচ্চাকে নিয়ে এসে বৃষ্টিলেখার হাতে দিল। বৃষ্টিলেখা বাচ্চাটাকে ধ্রুবর কাছে দিয়ে বললেন, কানে আজান দেয়। নার্স, আমার ওয়াইফ কেমন আছে? তিনি ভালো আছেন, কিছুক্ষণ পর তাকে নর্মাল বেডে দেওয়া হবে। এই কথা শোনার পর ধ্রুব বাচ্চাটার কানে আজান দিল। বাইরে এখন ঝুমঝুম মেরি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আর মায়ের নামের সাথে মিল রেখে ধ্রুব ছেলের নামও ঠিক করে ফেলল। 2 ঘন্টার পর ঋতুর জ্ঞান ফিরল। বাচ্চাটাকে যখন তার কোলে দেওয়া হলো, তখন সে কেঁদে ফেলল। কত ত্যাগ তিতিক্ষার পর বাচ্চাটাকে পেয়েছে। 7 দিন পর আকিকা দিয়ে ছেলের নাম রাখল শ্রাবণ। নামটা সবার পছন্দ হয়েছে। ঋতুর বাড়ি থেকে সবাই এসেছে, তার বাবা, মা, বড় বোন, ছোট ভাই সবাই।
শ্রাবণ বাড়ির সবার চোখের মণি। বিচ্ছু দুটো তো সারাক্ষণ তাকে নিয়ে পড়ে থাকে। হাত খরচের টাকা জমিয়ে তার জন্য গাড়ি কিনে আনে। শ্রাবণ হয়েছে চাচাদের ন্যাওটা। ওদের দেখলেই মারি বের করে হাসি দেয়। রাতের বেলা নাভিতে উষ্ণ স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল ঋতুর, কিন্তু শরীরের দীর্ঘ ধকলের কারণে ঘুম ভাঙতে চাইছে না। মোচড়ামোচড়ি করে আবার ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু এবার স্পর্শটা আরও গাঢ়ভাবে বুঝতে পারছে। শরীরের নরম স্পর্শকাতর স্থানে পুরুষালী হাতের বিচরণ ঘটছে। এবার আর চোখ না খুলে থাকতে পারল না ঋতু। কি পেয়েছে এ লোকটা? একটা দিনও কি তাকে শান্তিতে ঘুমাতে দেবে না? হাত বাড়িয়ে দিয়ে বিছানার মাঝখানটা স্পর্শ করল, কিন্তু কারো হদিশ পাওয়া গেল না। তার মানে ছেলে ঘরে নেই। এদিকে অধৈর্য ধ্রুব গলাতে ছোট ছোট কামড়ে ভরিয়ে তুলছে। ছেলে কোথায়? এত রাতে বাচ্চাটাকে কোথায় রেখে এসছেন? বাচ্চা আছে তার প্রাণপ্রিয় চাচাদের কাছে, তাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। এখন সব মনোযোগ আমার দিকে দাও। মোগের মুলুক পেয়েছেন নাকি? ঘুমোতে দিন আর নিজও ঘুমান। অনেক পরিশ্রম গেছে আজকে। পরিশ্রম আমারও কম যায়নি। সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়েছে। বাজার সাদাই থেকে শুরু করে আপ্যায়ন পর্যন্ত সবকিছুই আমাকে করতে হয়েছে। এজন্য এখন এনার্জি দরকার। যা ইচ্ছা হয় করুন, আমি ঘুমালাম। আচ্ছা, আমার যা ইচ্ছা আমি তাই করছি। ধ্রুব এবার আরো বেপারোয়া হয়ে ঋতুর বক্ষ বিভাজিকায় মুখ ডুবালো। আজ এই মেয়েকে আদরে আদরে মারবে। বুঝুক কেমন লাগে। ধ্রুব ঋতুর ব্লাউজটা আজ ধৈর্য ধরে সময় নিয়ে খুলেছে। গত 4 বছরে ঋতুর যে কত ব্লাউজ আর কামিজ ছিঁড়েছে তা গণনার বাইরে, কিন্তু আজকে সে ধৈর্য দেখালো। তারপরেই তার সামনে প্রকাশ পেল নারীদেহের অপরূপ শরীরী বাক। এবার সময় না নিয়ে চুমু খেলো ঋতুর কণ্ঠনালীতে। না চাইতেও ঋতুর মুখ দিয়ে অস্ফুট শীতকার বেরিয়ে এলো। তার বরের এরকম বেলাহেয়া স্পর্শে সে আর টিকতে পারল না। ধ্রুব বাঁ হাত বাড়িয়ে শাড়ির কচি ধরে টান মারল। সঙ্গে সঙ্গে পুরো শাড়ি খুলে পড়ল। ঋতু ধ্রুবর চুলগুলো শক্ত করে টেনে নিজের শরীরের সাথে তাকে মিশিয়ে নিতে চাইছে। ঋতুর পেটের বাঁ পাশে মস্ত বড় এক কালো তিল রয়েছে, যা দেখলে ধ্রুব ঘোর থেকে বের হতে পারে না। মুখ ডুবিয়ে শক্ত করে কামড়ে ধরল সেই স্থানটা। মাতাল কণ্ঠে ঋতু ডেকে উঠল, ধ্রুব। হাসকি স্বরে ধ্রুব উত্তর দিল, বলো জান। আমি মরে যাচ্ছি। আমি তো চাই তুমি সারা জীবন এভাবেই মরতে থাকো।